আমি শামীম মাহমুদ আছি আপনাদের সাথে। এসে পড়লাম নতুন একটি মুভি নিয়ে। গল্পের শুরুতে আমাদের একটি নির্জন ও ভয়ঙ্কর মরুভূমি দেখানো হয়। এমন এক জায়গা যেখানে জীবন আর মৃত্যুর মাঝে শুধু একটি সরু রেখা রয়েছে। এখানে এমন লোকেদের পাঠিয়ে দেওয়া হয় যারা সাধারণ সমাজের জন্য হয় অকেজো হয়ে গেছে, অথবা এতটাই বিপজ্জনক যে তাদের সাধারণ মানুষদের মাঝে রাখা সম্ভব নয়। এই মরুভূমির একটিকে আছে কমফর্ট জোন, যেখানে খাওয়া দাওয়া, থাকা আর পড়ার সব সুবিধা রয়েছে। কিন্তু এই জৌলুসের পেছনে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা কোনো নরকের চেয়ে কম নয়। আর অন্যদিকে আছে সেই সব মানুষ যারা খিদে আর বাধ্যবাধকতার কারণে নরখাদক হয়ে উঠেছে। এদের কাছে না আছে খাওয়ার কিছু, না আছে পানীয় জল, তাই যা কিছু এরা পায় তাকে মেরেই খেয়ে ফেলে, সে মানুষই হোক না কেন। এই নির্জন মরুভূমিতে আজ আর্লিন নামে একটি মেয়েকে ছেড়ে দেওয়া হয় এবং এখান থেকেই শুরু হয় এই ভয়ঙ্কর গল্প। আর্লিনকে এখানে ছাড়ার জন্য দুজন পুলিশ অফিসার আসে, কারণ আর্লিন এমন কিছু অপরাধ করেছে যার কোনো নির্দিষ্ট সাজা নির্ধারণ করা যায় না। তাই এখন তাকে তার বাকি জীবন এই দেয়ালের ওপারেই কাটাতে হবে। এরপর তার সাথে যা কিছু ঘটবে তার কোনো দায়ভার আমেরিকান সরকার নেবে না, এই কথাটি সেখানে লাগানো বোর্ডে পরিষ্কার লেখা থাকে। এখন আর্লিন পুরোপুরি নিজের ভরসায়। এর মাঝে আমরা দেখি যে তার কাছে একটি কাগজ আছে যাতে লেখা আছে ফাইন্ড দ্য কমফর্ট। এই বিজন ও জনমানবহীন মরুভূমিতে সে একাই এগিয়ে চলেছে। বহুদূর পর্যন্ত কাউকে দেখা যায় না, কিন্তু তবুও সে এই আশায় চলতে থাকে। কিছুক্ষণ পর সে সামনে একটি দুর্ঘটনা কবলিত গাড়ি দেখতে পায়। সে তার ভেতরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। কখন যে তার চোখ লেগে আসে সে নিজেও বুঝতে পারে না। হঠাৎ কারো আসার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে দেখে যে কিছু অজানা মানুষ হাতে অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে আসছে। তাদের মুখে পাশবি কথা পরিষ্কার ফুটে উঠছিল। আর্লিন পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই লোকেরা তাকে ধরে ফেলে এবং মেরে অজ্ঞান করে দেয়। আর্লিনের যখন জ্ঞান ফেরে সে নিজেকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। আশেপাশে দেখে বোঝা যায় যে তাকে একটি ভেঙে পড়া বিমানের ভেতরে বন্দি করে রাখা হয়েছে। তখনই সেখানে এক মহিলা আসে, যে কোনো দ্বিধা ছাড়াই আর্লিনের হাত আর পা কেটে ফেলে এবং তারপর সেগুলোকে নিজের সকালের জলখাবার বানিয়ে নেয়। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, সকালের জলখাবার। কারণ এরাই সেই লোক যাদের কথা আমরা শুরুতে বলেছিলাম, নরখাদক। অসহ্য যন্ত্রণার কারণে আর্লিন সেখানেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু কারও তার প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ থাকে না। এরপর আমরা এই পুরো নরখাদক পরিবারকে দেখি, যারা সংখ্যায় বেশ বড়। এই লোকেরা তাদের ফিটনেসের খুব খেয়াল রাখে, কিন্তু একই সাথে তারা কিছু মানুষকে বন্দিও করে রেখেছে, যাতে তাদের খাবারে কখনো কোনো কমতি না পড়ে। এরই মধ্যে আমরা আমাদের দ্বিতীয় চরিত্র জিসানকে দেখি, যে এই নরখাদক দলেরই অংশ। জিসানের একটি ছোট পরিবারও আছে, যার সাথে ভবিষ্যতে অনেক কিছু খারাপ হতে চলেছে। এখন গল্পের মোড় ঘোরে কমফর্ট জোনের দিকে। এখানকার জীবন একদম উল্টো। এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, খাওয়ার জন্য প্রচুর খাবার, পানীয়র জন্য পরিষ্কার জল, সব মিলিয়ে এখানে কোনো কিছুর অভাব নেই। এদিকে আর্লিন লক্ষ্য করে যে তাকে একটি অন্ধকার কুঠুরির মতো জায়গায় বন্দি করে রাখা হয়েছে, যা সম্ভবত এই লোকেদের স্টোর রুম। তখনই সে উপর থেকে কারো বুক কাঁপানো চিৎকার শুনতে পায়। সেই শব্দ শুনে সে ভয়ের চোটে নিজের পুরো শরীরে নিজেরই বর্জ্য মাখিয়ে নেয়। পরের দিন সেই মহিলাই তাকে নিতে আসে। আর্লিনের শরীরে লেগে থাকা নোংরা দেখে সে ঘৃণায় ভরে যায় এবং সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়। কিন্তু খাবার তো তাদের খেতেই হবে, তাই সে জল আনতে চলে যায়। এই অবসরে আর্লিন সেখানে পড়ে থাকা একটি লোহার রড চুপচাপ নিজের কাছে লুকিয়ে ফেলে। সেই মহিলা ফিরে আসতেই আর্লিন তার উপর জোরালো হামলা করে এবং তাকে মেরে ফেলে। তাকে এমনটা করতে দেখে কাছেই বন্দি এক কয়েদি দেখে ফেলে, কিন্তু সে কিছুই বলতে পারে না, কারণ এই লোকেরা তার জীব সেদিন সকালেই জলখাবারে খেয়ে নিয়েছিল। যাই হোক, এখন আর্লিন সেখান থেকে একটি স্কেটবোর্ড চুরি করে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। সে স্কেটবোর্ডের উপর শুয়ে বেশ কিছুটা দূর চলে যায়, কিন্তু বেশিক্ষণ নয়। এখন সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। শেষ পর্যন্ত সে সেখানেই থেমে যায়। তখনই তার কাছে এক বৃদ্ধ লোক আসে, যার হাতে একটি ট্রলি ছিল। সে আর্লিনকে ট্রলিতে বসায় এবং তাকে টেনে কমফর্ট জোনের গেট পর্যন্ত নিয়ে আসে। আসলে সেই লোকটি খুব বৃদ্ধ, তাই এখনও পর্যন্ত স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। সে যদি জোয়ান হতো তবে এতক্ষণে তারও পাতে থাকত। যখন কমফর্ট জোনের লোকেরা আর্লিনকে এই অবস্থায় দেখে, তখন তারা সাথে সাথেই বুঝে যায় যে এটা নরখাদকদেরই কাজ। তারা তাকে ভেতরে নিয়ে যায়, তার ক্ষতস্থানে ড্রেসিং করে এবং থাকার জন্য তাকে একটি ঘরও দেয়। আর্লিন পরের 5 মাস ওখানেই থাকে। এখন আমরা তাকে আগের থেকে অনেক ভালো অবস্থায় দেখি। সে একটি প্লাস্টিকের পাও পেয়ে গিয়েছে এবং এখন সে এখানে শান্তিতে জীবন কাটাচ্ছে। অন্যদিকে আমরা আবার জসনের কাছে ফিরে যাই। সে তার মেয়ে কেটের একটি স্কেচ তৈরি করছিল, কারণ সে একজন ভালো পেইন্টার।
তখনই তার স্ত্রী এসে জানায় যে ঘরে খাবার ফুরিয়ে গিয়েছে। জসন তার পেইন্টিং ছেড়ে পাশে আটকে রাখা একটি মেয়ের কাছে যায়, যাকে সে বেঁধে রেখেছিল, কারণ আজ সেই মেয়েটি তার পরিবারের খাবার হতে চলেছে। যদিও সেই মেয়েটি তার সামনে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু জসনের মনে একটুও দয়া হয় না। সে এক ঝটকায় তার মাথা ধর থেকে আলাদা করে দেয় এবং তারপর তার শরীরের ছোট ছোট টুকরো করে ফেলে। অন্যদিকে এক সকালে আমরা আর্লিনকে দেখি। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। যখনই সে আয়নায় নিজেকে দেখে, তখনই নিজের কোনো না কোনো খামতি পরিষ্কার দেখতে পায়। তার কেটে ফেলা হাত এবং পা তাকে প্রতি মুহূর্তে সেই ব্যথার কথা মনে করিয়ে দেয়। এখন সে যে কোনো উপায়ে ওই নরখাদকদের থেকে প্রতিশোধ নিতে চায়। এই উদ্দেশ্যেই একদিন সে অনেক কষ্টে একটি বন্দুক চুরি করে। তারপর সে কমফোর্ট জোনের পিছনের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যায়, সেই রাস্তা যেখান দিয়ে খুব কম লোক যাতায়াত করে। ওদিকে আমরা জসনের স্ত্রী শিলান এবং তার মেয়ে কেটকে দেখি। দুজনেই প্রয়োজনীয় জিনিসের খোঁজে বাইরে বেরিয়েছে, এই আশায় যে হয়তো কাজের কিছু পাওয়া যাবে। কিছু সময় পর আর্লিনের নজর তাদের দুজনের ওপর পড়ে। সে নিঃশব্দে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। শিলান ভয়ের চোটে আর্লিনের সামনে হাত জোর করে। সে বলে যে সে তাকে কিছু বলবে না, শুধু তাকে যেতে দেওয়া হোক, কারণ তার সঙ্গে তার ছোট মেয়ে আছে। কিন্তু যখনই আর্লিন জানতে পারে যে শিলান একজন নরখাদক, তার রাগ ফেটে পড়ে। আর্লিন বলে, আমিও তোমাদের কাছে নিজের প্রাণের ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তোমরা আমার হাত ও পা কেটে নিয়েছিলে। এবং এক মুহূর্ত দেরি না করে সে শিলানকে ওখানেই গুলি করে দেয়। কেট কিছুই বুঝতে পারে না যে তার মায়ের সাথে হঠাৎ কী হলো। সে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আর্লিনের নজর সেই বাচ্চা মেয়েটির ওপর পড়ে। তার প্রতি তার মায়া হয়। সে কেটকে মারে না, বরং তাকে নিজের সাথে নিয়ে কমফর্ট জোনে ফিরে আসে। পথে সেই বৃদ্ধ লোকটি তাদের দুজনকে দেখে ফেলে। সেখানে কেটের একটি খরগোশ পছন্দ হয়। আর্লিন সেটি তাকে কিনে দেয় এবং তারপর কেটকে নিজের বাড়িতে নিয়ে যায়। আর্লিন কোনোভাবেই সেই বাচ্চাটিকে আঘাত করতে চায় না, কারণ সে জানে এই সব কিছুর মধ্যে কেটের কোনো দোষ নেই। অন্যদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পর জসন বাড়ি থেকে বের হয়। তার স্ত্রী এবং মেয়ে এখনও ফিরে আসেনি। ছিল না। সে তাদের খোঁজার জন্য এখানে ওখানে ঘুরে বেড়াতে থাকে। তখনই তার নজর একটি ডাস্টবিনের উপর পড়ে, যেখানে তার স্ত্রীর মৃতদেহ পড়েছিল এবং কাকেরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এই দৃশ্য দেখামাত্রই জেসন বুঝতে পারে যে এটি এমন কোনো গ্যাংয়ের কাজ যারা ছোট মেয়েদের সাপ্লাই করে। তখনই তার নজর সেই বৃদ্ধ লোকটির ওপর পড়ে। জেসন তার কাছে যায়, নিজের মেয়ে কেটের ছবি দেখায় এবং জিজ্ঞেস করে সে কি তাকে দেখেছে। বৃদ্ধ লোকটি জবাব দেয়, হ্যাঁ, কিন্তু একটি শর্তে। জেসন জিজ্ঞেস করে, কি শর্ত? বৃদ্ধ লোকটি বলে, তোমাকে আমার মতোই একটি স্কেচ আঁকতে হবে, তবেই আমি বলবো যে তোমার মেয়ে কোথায়। এটি শুনে জেসনের রাগ সপ্তম আকাশে পৌঁছে যায়, কিন্তু সে নিরুপায় ছিল। সে সেখানেই বসে বৃদ্ধ লোকটির স্কেচ তৈরি করে দেয়। এরপর বৃদ্ধ লোকটি সেই কাগজের ওপরেই একটি শব্দ লিখে দেয়, কমফর্ট জোন। এটি দেখামাত্রই জেসন বুঝে যায় তার মেয়ে কোথায় আছে। এদিকে আর্লিন কেটকে নিয়ে একটি ক্লাবে যায়। সেই সময়েই কমফর্ট জোনে সবথেকে ধনী ব্যক্তির একটি বড় পার্টি চলছিল। এই পার্টির মালিক হল জন। জন আসলে পুরো এলাকায় পাউডার সাপ্লাই করে। পাউডার বলতেই আপনি বুঝে গিয়েছেন যে আমি কোন জিনিসের কথা বলছি। তা দিয়ে একটি ট্যাবলেট তৈরি হয়, যা খাওয়ার পর মানুষ এক অন্য দুনিয়ায় পৌঁছে যায়। আর্লিনও সেই ট্যাবলেট খেয়ে নেয়। এই সময়ে আমরা কেটকে দেখতে পাই। হাত থেকে তার খরগোশটি ছুটে যায় এবং সেটি ধরার জন্য সে তার পিছন পিছন চলে যায়। তখনই তার সামনে জন চলে আসে। সে কেটকে দেখে নেয় এবং তাকে নিজের সাথে ভেতরে নিয়ে যায়। আসলে জন এই পুরো এলাকার মেয়রও ছিল, তাই সেখানে উপস্থিত কোনো মানুষই তাকে আটকানোর সাহস করে না। ওদিকে আর্লিনের ওপর সেই পাউডারের নেশা শুরু হয়ে যায়। তার চারপাশে পৃথিবীটা তার কাছে খুব সুন্দর মনে হতে থাকে, কিন্তু তবুও সে কেটকে খুঁজতে থাকে। পুরোপুরি হুঁশ হারিয়ে ফেলা আর্লিন তাকে খুঁজতে খুঁজতে পার্টির বাইরে চলে যায়। হাঁটতে হাঁটতে সে এত দূরে চলে যায় যে সে নিজেও টের পায় না। সে এটাও জানতে পারে না যে তার একদম পাশেই জেসন দাঁড়িয়ে আছে। যখন পরের দিন সকালে তার চোখ খুলে, সে দেখে যে তার সামনে জেসন দাঁড়িয়ে আছে। জেসনের হাতে আর্লিনের সেই কৃত্রিম পার্টি ছিল, যার বিনা সে হাঁটতেও পারে না। এরই মধ্যে জেসন তাকে তার মেয়ে কেটের স্কেচ দেখায় এবং জিজ্ঞেস করে সে কি এই বাচ্চাটিকে কোথাও দেখেছে। ভয়ের চোটে আর্লিন মিথ্যে বলে দেয়, না, আমি একে কোথাও দেখিনি। সে মিথ্যে এই কারণেই বলে কারণ জেসন যদি সত্যিটা জেনে যায় তবে সে তাকে জ্যান্ত ছাড়বে না। কিন্তু জেসনের আর্লিনকে প্রয়োজনও ছিল, কারণ কোনো নরখাদক যদি কমফোর্ট জোনের ধারে কাছেও যায় তবে তাকে সেখানেই গুলি করে মেরে ফেলা হয়।
তাই জেসন আর্লিনের সামনে একটি ডিল রাখে। সে বলে, আমি তোমাকে সহি সালামত কমফোর্ট জোনের ভেতরে পৌঁছে দেব এবং তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু বিনিময়ে তুমি আমাকে ভেতর থেকে আমার মেয়েকে খুঁজে এনে দেবে। সে তাকে পরিষ্কার সতর্কবার্তাও দেয়, যদি তুমি সামান্যতম চালাকি করো তবে আমি তোমাকে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করব এবং তারপর ছোট ছোট টুকরো করে কেটে খেয়ে ফেলব। আর্লিন এই ডিল মানতে বাধ্য হয়, কারণ সে কমফোর্ট জোন থেকে অনেকটা দূরে চলে এসেছিল এবং একা ফিরে যাওয়া তার জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর তাদের সামনে এক লোক আসে। সে সেই নরখাদক পরিবারেরই অংশ ছিল, অর্থাৎ সে নিজেও একজন নরখাদক। সে জেসনের সাথে সওদা করে, এই মেয়েটার পা আমাকে দিয়ে দাও এবং বদলে আমি তোমাকে পেট্রোল দেব। জেসন মানা করে দেয়, কারণ সে যদি এমনটা করে তবে তার মেয়েকে সে আর কোনোদিন খুঁজে পাবে না। এটা শুনে সেই লোকটি বলে, দেখ ভাই, আমার খুব খিদে পেয়েছে, আমি তো এই মেয়েটাকে নিয়েই যাব, যদি আটকাতে হয় তবে এসে আমার সাথে লড়াই কর। এখন এখানে হঠাৎ এমন কিছু ঘটে যে জেসন আর্লিনকে তার হাতে সঁপে দেয় এবং পেট্রোল নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। আর্লিন চিৎকার করতে থাকে, কিন্তু তাতে কারো কিছু যায় আসে না। লোকটি যেই পিঠ ঘোরায়, জেসন পেছন থেকে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে। লোকটি সেখানেই মারা যায়। এরপর জেসন তার একটি হাত কেটে নেয়। এখন এরা দুজনে আবার সামনের দিকে এগোতে থাকে, কিন্তু তখনই সেখানে একটি প্রবল ধূলিঝড় চলে আসে। বাধ্য হয়ে দুজনে একটি তাঁবু খাটিয়ে সেখানেই থেকে যায়। ঝড় ধীরে ধীরে থামে, কিন্তু ততক্ষণে চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল, তাই দুজনে সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। জেসন সেই মরে যাওয়া লোকটির হাত রান্না করে খায় এবং আর্লিনকেও দেয়। দুজনের মধ্যে অনেকক্ষণ কথা হয়, তারা একে অপরকে জানার চেষ্টা করে। জেসন বলে সে যখন তার 16 বছর বয়স ছিল তখন সে একটি বোটের মাধ্যমে আমেরিকায় এসেছিল, কিন্তু বর্ডারে তাকে ধরে ফেলা হয় কারণ সে বেআইনিভাবে দেশে ঢুকেছিল। তখন থেকে সে এই এলাকায় থাকতে বাধ্য হচ্ছে। অন্যদিকে আর্লিন নিজের গল্প শোনায়। সে আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে কাজ করত, কিন্তু সে শত্রু দেশের এক লোকের প্রেমে পড়ে যায়। ভালোবাসায় অন্ধ হয়ে সে তাকে নিজের কিছু গোপন তথ্য দিয়ে দেয়। যখন আমেরিকা এই বিশ্বাসঘাতকতার কথা জানতে পারে তখন তাকে এখানে এনে ছেড়ে দেওয়া হয়। দুজনে একে অপরের কথা শুনতে শুনতে বেশ কাছাকাছি চলে আসে, কিন্তু তখনই পেছন থেকে একটি গুলি চলে। সেই গুলিটি সরাসরি জেসনের গায়ে লাগে এবং সে সেখানেই মাটিতে পড়ে যায়। কিছু লোক হঠাৎ সেখানে চলে আসে, তারা কমফোর্ট জোনের লোক ছিল। তারা আর্লিনকে নিজেদের সাথে নিয়ে যায় এবং কমফোর্ট জোনে ছেড়ে দেয়, কিন্তু এখন আর্লিনের মন সেখানে একদমই বসছে না। সে জেসনকে সেখানে ফেলে আসতে চাইছিল না, তাই সে এক খুব কঠিন সিদ্ধান্ত নেয় এবং আবার সেই জায়গায় ফিরে যায় যেখানে সে জেসনের সাথে সন্ধ্যা কাটিয়েছিল। সেখানে সে জেসনের স্কেচ বুকটি খুঁজে পায়, যাতে তার মেয়ে কেটের অনেকগুলো স্কেচ আঁকা ছিল। সেগুলো দেখে আর্লিন ভেঙে পড়ে। সে উপলব্ধি করে যে আজ কেটের হারিয়ে যাওয়ার পেছনে কোথাও না কোথাও সে নিজেই দায়ী ছিল। এখন সে ঠিক করে নেয় যে যে কোনো উপায়ে সে কেটকে খুঁজে বের করবেই, তার জন্য তাকে যাই করতে হোক না কেন। সে আবার কমফোর্ট জোনে ফিরে আসে এবং প্রত্যেকের কাছে কেটের ব্যাপারে জানতে চায়, কিন্তু কারো কাছেই সেই বাচ্চাটির ব্যাপারে কোনো তথ্য ছিল না। এদিকে সেই বৃদ্ধ লোকটি দূরের আকাশে উড়ন্ত কিছু কাক দেখতে পায়। তার সন্দেহ হয় যে হয়তো সেখানে কোনো পশু মৃত অবস্থায় পড়ে আছে। সে দৌড়ে সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে সে জেসনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সে জেসনকে বাঁচানোর জন্য একটি কাক ধরে এবং তাকে খাইয়ে দেয়, যাতে তার শরীরে কিছুটা প্রাণ ফিরে আসে। ওদিকে আর্লিন বিষণ্ণ হয়ে একা বসে থাকে। সে বুঝতে পারছে না যে এখন সামনে কি করবে। তখনই তার নজর জনের প্রাসাদের ওপর পড়ে। সেখান থেকে কিছু মহিলা বেরিয়ে আসে এবং তাদের মধ্যে একজনের সাথে কেটও ছিল। আর্লিন সেই সময় কিছু করে না। অন্যদিকে বৃদ্ধ লোকটির সাহায্যে জেসন এখন সুস্থ হয়ে উঠেছে। সে তাকে ধন্যবাদ জানায় এবং তারপর নিজের মেয়েকে খুঁজতে সেখান থেকে বেরিয়ে পড়ে। এখানে আর্লিন সেই প্রাসাদে পৌঁছায় যেখানে অনেক মহিলা কাজ করছে। তারা সবাই সেই পাউডারটি ছোট ছোট প্যাকেটে ভরছিল। এসব দেখে আর্লিন তাদের কাছে অনুরোধ করে যেন তাকেও এখানে কাজে রাখা হয়। এখানেই আমরা জানতে পারি যে জন কেটকে দত্তক নিয়েছিল, কারণ তার নিজের কোনো সন্তান ছিল না। এই কারণে সে আর্লিনকেও কাজে রেখে দেয়। এরপর একজন মহিলা আর্লিনকে একটি ঘরে নিয়ে যায় যাতে তাকে ভালো পোশাক পরানো যায়। বাথরুমে যাওয়ার অজুহাত দেখিয়ে আর্লিন ভেতরে যায় এবং নিজের নকল পায়ের ভেতরে লুকিয়ে রাখা বন্দুকটি বের করে নেয়। তারপর সে সেই মহিলাকে বন্দি করে নেয় এবং তাকে নিজের সাথে জনের কাছে নিয়ে যায়। আর্লিন জনকে বলে, যদি তুমি ওই বাচ্চাটিকে এখন না ছাড়ো তবে আমি একে মেরে ফেলব এবং এর পেটে বাড়তে থাকা বাচ্চাটিকেও। এ কথা শুনেই জন ভয় পেয়ে যায়। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে কেটকে ছেড়ে দেয়। কেটকে নিয়ে আর্লিন কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই সামনে থেকে আসতে থাকা জেসন তাদের দেখে ফেলে। নিজের মেয়েকে জীবিত দেখে জেসনের খুশির সীমা থাকে না।
কিন্তু তখনই আর্লিন তাকে অনুরোধ করে যেন সে তাকেও নিজের সাথে নিয়ে যায়। এ কথা শুনে জেসন রেগে যায়। সে বলে, আমরা নরখাদক, তুমি যে কোনো মুহূর্তে কারো শিকার হয়ে যেতে পারো। কিন্তু আর্লিন মানা করে দেয়। সে বলে যে সে জেসনকে পছন্দ করতে শুরু করেছে, সে শুধু তার সাথেই থাকতে চায়। এরই মধ্যে কেট তার বাবাকে বলে যে তার খুব খিদে পেয়েছে। বাধ্য হয়ে সে কেটের সেই খরগোশটিকেই রান্না করে তাকে খাইয়ে দেয়। এটা দেখে আর্লিনের চোখ থেকে জল পড়তে থাকে। কিন্তু বন্ধুরা, এটাই এই দুনিয়ার বাস্তবতা। এখন জেসন আর্লিনকেও গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ এখন এই তিনজন একটি পরিবার হয়ে উঠেছে। কিন্তু কতদিন, সেটা তারা নিজেরাও জানে না, কারণ এখানে কখন কে কার খাবার হয়ে যাবে তা কেউ জানে না। এবং এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিও পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।